অনেক অনেক বছর আগের কথা। তখন রসুলপুর নামের সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামটি ছিল একটি অজপাড়াগা, যেখানে সন্ধ্যা হলেই নিশি ভর করত। এই গ্রামের মাঝেই ছিল নবনির্মিত একটি দোতলা বাড়ি। রসুলপুরের সারা গ্রামে যেখানে ছনের বেড়া ও টিনের ঘর ছিল, সেখানে একমাত্র দোতলা বাড়িটি ছিল রহমত আলীর। রহমত আলী একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি সারা দেশেই তামাক ব্যবসার জন্য বিখ্যাত ছিলেন। তাই তিনি শখ করে নিজের গ্রামে একটি দোতলা বাড়ি নির্মাণ করেন। যদিও তখনকার সময়ে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব ছিল কয়েক কিলোমিটার। তাই সে সময়কালে সন্ধ্যা নামার আগে আগেই সবাই যার যার বাড়িতে চলে যেত। আর তখন সন্ধ্যা হলেই সারা গ্রাম একেবারে নীরব, নিস্তব্ধ হয়ে যেত। বলা যায় তখনকার সময়ের সন্ধ্যা 6টা বা 7টা বাজলেই গ্রামের মানুষগুলো ঘুমানোর জন্য প্রস্তুতি নিত। কারণ সে সময়ের গ্রামের মানুষজন সন্ধ্যা হলেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত আর ঘুম থেকে উঠত খুব কাকডাকা ভোরে। তাই আগের মানুষগুলো ছিল বেশ স্বাস্থ্যবান ও কর্মঠ। তাদের দেহেও রোগবালাই কম ছিল। তারা বেঁচেও থাকতেন বহু বছর ধরে। রহমত আলী তার গ্রামে যেখানে তার বাড়িটি করেছেন, তার আশেপাশের কয়েক কিলোমিটারে কোনো বাড়িঘর ছিল না। শুধু একটু দূরে মানিক মিয়া নামের এক দিনমজুরের পরিবার বাস করত। বলা যায় সেই দিনমজুরের পরিবারই ছিল রহমত আলীর একমাত্র প্রতিবেশী। রহমত আলীর বাড়ির কোনো কাজে লাগলে দিনমজুরের পরিবারই এগিয়ে আসত। রহমত আলী তার স্ত্রী, একমাত্র পুত্র ও একমাত্র কন্যাকে নিয়ে সুখেই ছিল। তবে রহমত আলী যেখানে বাড়িটি করেছেন, সেখানে অনেকেই দিনের বেলায় ভয়ে আসতে চাইত না। কারণ এই বাড়ির জায়গাটিতে গ্রামের লোকজনেরা কেন জানি এড়িয়ে চলত। তাই অনেকেই রহমত আলীকে নিষেধ করেছিল এই জায়গাটিতে বাড়ি নির্মাণ না করার জন্যে। কিন্তু রহমত আলী ছিলেন দুঃসাহসী ও দূরদর্শী একজন মানুষ। এছাড়া তিনি এই জায়গাটি নামে মাত্র দামে হরিদাস পালের কাছ থেকে কিনে নিয়েছিলেন। অতি কম দামে পাওয়ায় রহমত আলী অনেকের নিষেধাজ্ঞা না শুনেই এই জায়গাটি কিনে নেন। হরিদাস পাল ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোক, আর রহমত আলী ছিলেন মুসলিম সম্প্রদায়ের লোক। হরিদাস এই জায়গাটি বিক্রয়ের আগে এখানে তার স্ত্রী ও একমাত্র পুত্রকে নিয়ে বসবাস করতেন। কিন্তু হঠাৎ হরিদাসের পুত্র রতন পাল 16 বছর বয়সে এক রাতে কোনো এক অজানা রোগে মারা যায়। তখন তার মৃত পুত্র রতনকে রাতে রাতে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এবং কাউকে না জানিয়ে চিতায় দাহ করে সৎকার করা হয়। এদিকে পুত্রের মৃত্যুর শোক সইতে না পেরে হরিদাস পালের স্ত্রী রানী পালও কয়েকদিন পর মারা যায়। এরপর হরিদাস পাল একা হয়ে পড়েন এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি তার বসত ভিটাটি রহমত আলীর কাছে বিক্রি করে লাপাত্তা হয়ে যায়। শোনা যায় এই জায়গাটি হরিদাস পাল অতি কম দামে রহমত আলীর কাছে বিক্রি করে দিয়ে রাতের আধারে নিখোঁজ হয়ে যায়। পরে হরিদাসকে আর কোনোদিন এই গ্রামে দেখা যায়নি। হরিদাস পালের নিরুদ্দেশ হওয়ার পর এই জায়গাটি নিয়ে অনেক গুজব রটে। লোকের মুখে শোনা যায় রহমত আলী যেখানে বাড়িটি করেছেন তার পাশেই ছিল একটি আম বাগান, আর সেই আম বাগানের একটি আম গাছে নাকি একবার এক কিশোর আর এক কিশোরীর ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল। যদিও এ কথাটি রহমত আলীর কাছে অস্বীকার করেছিল জায়গাটির আগের মালিক হরিদাস পাল। প্রতিদিনকার মতো রসুলপুর গ্রামে সন্ধ্যা নামে। অজপাড়াগা। সন্ধ্যা নামলেই নিশি ভর করে এই গায়ে। এদিকে দোতলার বাড়ির নিচতলায়
রহমত আলী থাকেন তার স্ত্রী, তার পুত্র ও কন্যাকে নিয়ে। বাড়ির নিচতলার বিল্ডিংয়ের কাজ পুরোপুরি সম্পন্ন হলেও দোতলার ইউনিট এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। দোতলার ইউনিটে অর্ধ কাজ করে ছাদ ঢালাই দিয়ে ফেলে রাখা হয়েছে। নিচতলা থেকে দোতলার ওঠার সিঁড়ি করা হলেও দোতলা থেকে দোতলার ছাদের সিঁড়ির ঢালাই এখনো দেওয়া হয়নি। যদিও দোতলার দুটি রুমের কাজ অর্ধভাগ করে রাখা হয়েছে এবং বাকি দুটি রুমের কাজ এখনো বাকি রয়েছে। রহমত আলীর একমাত্র পুত্র আহমদ আলী। আহমদ আলী ছিলেন দারুণ সাহসী। তার বয়স ছিল ১৯ বছর। তার ঠিক 4 বছরের ছোট তার বোন রোকসানা বেগম। আহমদ আলী সব সময় তার বাবার সঙ্গেই এক বিছানায় ঘুমাতো। অন্যদিকে রোকসানা তার মায়ের সঙ্গে আরেক বিছানায় ঘুমাতো। প্রতিদিন সন্ধ্যা নামার পরেই রহমত আলীর পুরো বাড়িতেই যেন এক নিস্তব্ধতা নেমে আসত। একদিন রাতে রহমত আলী ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু তার ছেলে আহমদ আলীর ঘুম আসছিল না সেদিন। ঘুম না আসায় আহমদ আলী ঘাড় কাত করে পাশের রুমের দিকে তাকিয়ে দেখল তার মা এবং বোন গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে তার পাশে থাকা তার বাবা নাক ডাকছে। তার নাক ডাকার আওয়াজও শুনতে পাচ্ছে সে। আহমদ জানে তার বাবা যখন গভীর ঘুমে থাকে তখন তার নাক ডাকা শুরু হয়। আহমদের কিছুতেই ঘুম আসছে না। সে এপাশ ওপাশ করছে। হঠাৎ করে আহমদ তার বাবার নাক ডাকার সঙ্গে ধূপধাপ আওয়াজ শুনতে পেল। প্রথমে সে ধূপধাপ আওয়াজটাকে আমলে নেয়নি, কারণ তাদের বাড়ির পাশে বিশাল একটা আমবাগান আছে। সেই আমবাগানের কয়েকটি গাছ আবার অনেক বিশাল বিশাল লম্বা। ফলে সে লম্বা আম গাছগুলো তাদের ছাদের উচ্চতার চেয়ে অনেক উপরে থাকায় সেসব আম গাছের কিছু মরা ডালপাতা মাঝে মাঝে ওপর থেকে তাদের ছাদে এসে পড়ে। ফলে এসব ছোট ছোট ডালপালা ছাদে পড়লেই এমন ধূপধাপ আওয়াজ শোনা যায়। কিন্তু আজকের ধূপধাপ আওয়াজটা আহমদের কাছে কেমন যেন লাগছে। এরকম অদ্ভুত বিকট ধূপধাপ আওয়াজ সে আগে কখনো শোনেনি। সে চিন্তায় পড়ে গেল, এটি কিসের আওয়াজ? হঠাৎ তার চিন্তার মাঝে আবারও ভাঁজ পড়ল। যখন সে রিনিক ঝিনিক ঝনঝনানি শব্দ শুনতে পেল, তার কাছে মনে হলো তাদের বাড়ির ছাদে কেউ নুপুর পরে হাঁটছে, হয়তোবা লাফাচ্ছে। সে এরকম অদ্ভুত শব্দ শুনে ভাবল কোনো চোর টোর হয়তো শেকল নিয়ে ছাদে হাঁটছে। কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হলো তাদের রসুলপুর গ্রামে তো কোনো চোরই নেই, কারণ এ গ্রামের সবাই সৎ ও সচ্ছল। তাদের গ্রামে আজ পর্যন্ত সে কোনো চুরি হতে দেখেনি। তাই আহমদ চোরের বিষয়টি মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলে দিল। আহমদ ভাবতে লাগলো, যদি চোর না হয় তাহলে এত ধূপধাপ আওয়াজ হচ্ছে কেন? তাও ধূপধাপ পায়ের আওয়াজের সাথে নুপুরের আওয়াজ মনে হচ্ছে একই ছন্দে একই তালে বাজছে। শব্দটা বড়ই অদ্ভুত এবং ভয়ঙ্কর বটে। মনে মনে বিড়বিড় করল আহমদ। শুয়ে শুয়ে চিন্তিত আহমদ নুপুরের আওয়াজের ছন্দের সাথে মিল রেখে ধূপধাপ আওয়াজ হচ্ছে, তাও তালে তালে ছন্দ মিল রেখে সে এবার ভয় পেয়ে গেল। তবে আহমদ ভয় পেলেও সে ছিল খুবই সাহসী। সে মনে মনে সিদ্ধান্ত নিল এই নিশিরাতে সে ছাদে যাবে এবং ছাদে কি আছে তা সে দেখবেই। তার মনে প্রশ্ন জাগল, কেনই বা
এত ছন্দের তালে তালে ধূপধাপ রিনিক ঝিনিক আওয়াজ হচ্ছে। আর সেটা দেখার কৌতূহলই আহম্মদকে ঘিরে ধরল। আহম্মদ সিদ্ধান্ত নিল সে একাই যাবে ছাদে, কাউকে না জানিয়ে। কারণ এত রাতে সে তার বাবা মার অনুমতি চাইলে তারা তাকে যেতে দেবে না। কারণ অজপাড়া গায়ে রাতের বেলায় কত অজানা ভয়ই থাকে। সে সাথে এই বাড়ির জায়গাটি নিয়েও রয়েছে নানান রকম মুখরোচক অলৌকিক ঘটনা আর রটনা। আহমদ বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর সে ভালো করে খেয়াল করে দেখল তার বাবা মা বোন গভীর ঘুমে আচ্ছন্ন। তখন সে পা টিপে টিপে ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসলো। আহমদ ঘর থেকে বেরিয়ে মনে মনে বিড়বিড় করল, ঘর থেকে ঠিকই বেরোলাম, কিন্তু সাথে তো হারিকেন কিংবা কুপিটা আনতে ভুলে গেছি। যাই হোক, বাইরে পূর্ণিমার আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো কিছু দেখতে সমস্যা হবে না আশা করি। তখনও রিনিক ঝিনিক আওয়াজের সাথে ধূপধাপ শব্দের ছন্দতাল বেজেই চলেছে। ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো আহমদ। বারান্দার শেষ মাথায় আসার পর আওয়াজটা আরো বেড়ে গেল। আহমদ হাঁটি হাঁটি পা করে সিঁড়ির দিকে পা বাড়ালো। সিঁড়ি দিয়ে আহমদ যতই উপরে উঠছে, দুপুরের আওয়াজ আর ধূপধাপ ততই তার কাছে চলে আসছে। বিটি বিটি ভয়ে দোতলায় উঠল আহমদ। সে দোতলার পুরো ইউনিটেই ঘুরে দেখল, কিছুই দেখতে পেল না। এদিকে তার মনে যেমন ভয় কাজ করছে, ঠিক তেমনই কৌতূহল কাজ করছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কৌতূহলই আহমদকে টেনে নিয়ে এখানে এসেছে। এখন সে সেই নুপুরের ধূপধাপ আওয়াজের ছন্দ শুনতে পাচ্ছে। এবার সে বুঝতে পারল আওয়াজটা দোতলায় নয়, বরং দোতলার ওপর ছাদ থেকে আসছে। সে চিন্তায় পড়ে গেল, কারণ দোতলার ওপরের ছাদে যেতে হলে চিকন একটি মই বেয়ে ওপরে উঠতে হবে। আর এই মইটি বেয়ে ওঠা এতটা নিরাপদ নয়। তবে কৌতূহল মানুষকে অনেক সময় অনেক দুঃসাহসিক ও বিপজ্জনক কাজেও ঠেলে দেয়। আহমদের বেলায় ঠিক তেমনটাই ঘটেছে। সে আর কিছু তোয়াক্কা না করেই মই বেয়ে দোতলার ছাদের ওপরে উঠতে থাকল। মই বেয়ে দোতলার উপরের ছাদে উঠে উকি দিয়ে সে যা দেখল, তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে যা দেখল তা দেখে তার সারা শরীরে শিহরণ বয়ে গেল। সে অনেকটা আচমকা ভয় পেয়ে গেল। এমন শিহরিত দৃশ্য আগে কখনো দেখেনি সে। আহমদ তাদের দোতলার ওপরের ছাদের সেই অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে আচমকাই মই থেকে একটু হলেই নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু ভাগ্যিস সে মইয়ের একটি লোহাদণ্ডকে আঁকড়ে ধরে নিজেকে নিচে পড়ে যাওয়া থেকে সামলে নিল। এমন ভয়ঙ্কর সময়ে তার বুকের ভেতরটা ভয়ে ছ্যাঁত করে উঠল। যদি সে এখন মই থেকে পড়ে যেত, তাহলে 3 তলার উচ্চতা থেকে পড়ে তার নিশ্চিত মৃত্যু হতো। এই কথা ভাবতেই তার কপালে একটি চিকন শিকল ঘাম দেখা দিল। আহমদ নিজেকে সামলে নিয়ে 3 তলার ফ্লোরে উঠে দাঁড়ালো। কিন্তু এবার সে যে ভয়ঙ্কর দৃশ্য দেখল, তা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারল না। আহমদ ভীত ও কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আমি কি দেখলাম? হঠাৎ করে ছেলে মেয়ে দুটো কোথায় হারিয়ে গেল? আহমদ ভয়ে ভয়ে
এ কথা বলার পরেই তার চোখ পড়ল তাদের বাড়ির দেয়াল ঘেঁষা আমবাগানের দিকে। আহমদ আমবাগানের দিকে চেয়ে দেখে সেই আমবাগানের সবচেয়ে বড় গাছের মোটা ডালটাতে দুই কিশোর কিশোরী বীভৎসভাবে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে। আর সেই লাশ দুটোর ভয়ঙ্কর চাহনি দেখে নিমেষেই সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেল। এরপর আহমেদের নিথর দেহ পড়ে রইল দোতলার ওপরের ছাদে 3 তলার ফ্লোরে। মাঝরাতে হঠাৎ করে রহমত আলীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর রহমত আলী তার ছেলেকে বিছানায় দেখতে না পেয়ে হারিকেন হাতে নিয়ে মধ্যরাতে ছেলেকে খোঁজা শুরু করে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে অবশেষে অজ্ঞান অবস্থায় আহমদকে 3 তলার ফ্লোরে দেখতে পায় রহমত আলী। এরপর নিচে থেকে মই এনে আহমদকে নিচে নামিয়ে এনে অজ্ঞান অবস্থায় ঘরে নিয়ে যায় রহমত আলী। কিরে আহমদ, ওঠ ওঠ, আহমদ ওঠ। দু চোখ মেলতেই চোখ ভেজা পেল আহমদ। সে দেখল তার দিকে ওপর থেকে তাকিয়ে আছে তার বাবা, মা ও বোন। সে বিছানায় শুয়ে। কতক্ষণ সে অজ্ঞান ছিল সে বুঝে উঠতে পারল না, কিন্তু ছাদের ভয়ঙ্কর ঘটনায় সে এখনো কাঁপছে। তার বিছানার পাশেই বসা তার বাবা তাকে বলে উঠল, কিরে তুই এত রাতে ছাদে গিয়েছিলি কেন? তুই জানিস না এই গ্রামে রাতে কোথাও কোনো কারেন্ট থাকে না? অন্ধকার রাতে তুই কেন গেলি ছাদে? আহমদ তার বাবা মা বোনকে পাশে পেয়ে কিছুটা অভয় পেল। এরপর সে ছাদে যা দেখল সেই ঘটনা বলা শুরু করল। আব্বা, আপনারা সবাই যখন ঘুমিয়ে পড়েছিলেন তখনও আমার ঘুম আসছিল না। আমি ঘুমহীন চোখে তখন শুয়ে এপাশ ওপাশ করছিলাম। তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পাই। মনে হলো কেউ যেন আমাদের ছাদের ওপরে শেকলার নুপুর পায়ে লাফালাফি করছে। প্রথমে ভেবেছিলাম চোর, কিন্তু পরক্ষণে মনে হলো আমাদের এলাকায় তো কোনো চোর নেই। তারপর অদ্ভুত শব্দটা শুনে আমার কৌতূহল জাগল। তাই আপনাদের কাউকে না ডেকে চুপি চুপি দরজা খুলে আমি একা একাই ছাদে চলে যাই। তারপর দোতলার সবগুলো জায়গায় গিয়ে দেখলাম কোনো কিছুরই আলামত নেই। দোতলা থেকে নেমে যাব, ঠিক ওই সময় আবারও আওয়াজটা শুনতে পেলাম। এবার নিশ্চিত হলাম অদ্ভুত বিকট ধূপধাপ নুপুরের আওয়াজটা দোতলার ছাদ মানে 3 তলার ফ্লোর থেকে আসছে। আমি তখন কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপর ভয়ে ভয়ে 3 তলার ছাদে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই পর্যায়ে এসে আহমদ থামল। তার বিছানার পাশে থাকা টেবিলে রাখা গ্লাস থেকে পানি খেয়ে আবারও বলা শুরু করল। আমি মই বেয়ে উকি দিয়ে দেখলাম জামাই বউ সেজে 2 জন কিশোর কিশোরী শিকুত খেলছে। জামাইয়ের বেশে কিশোরের পায়ে ছিল মেয়েদের চুরির মতো করে শেকলের আংটা, আর বউয়ের বেশে কিশোরীর পায়ে ছিল রূপার নুপুর পরা। ফলে ওরা এক পায়ে লাফিয়ে লাফিয়ে শিকুত খেলছিল বলে নুপুর ও শেকলের আওয়াজের সঙ্গে ধূপধাপ শব্দ হচ্ছিল। আর তাই নিচতলা থেকে মনে হচ্ছিল কেউ যেন ছন্দের তালে তালে লাফাচ্ছে। আমি তাদের শিকুত খেলা দেখছিলাম তাদের পেছনে দাঁড়িয়ে। হঠাৎ জামাই বউ সাজা কিশোর কিশোরী
আমার দিকে ফিরে তাকালো। তখন আমি তাদের বীভৎস চেহারা দেখে চরম আঁতকে উঠলাম। কিশোরীর মুখে অনেক কাটা কাটা দাগ, আর সেই কাটা দাগের মাঝখান থেকে ছোপ ছোপ রক্ত পড়ছিল। মনে হলো কেউ একটু আগেই এই কিশোরীকে চাবুক মেরে বেধড়ক পিটিয়েছে। আর কিশোর ছেলেটার হাতে ও পায়ে অনেক জমাট বাঁধা রক্তের দাগ। আমাকে দেখার পর তারা বিকট কান্নার চিৎকার দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। এরপর পেছন ফিরতেই দেখি আমাদের বাড়ির পাশে রামবাগানের সবচেয়ে মোটা গাছের মোটা ডালটাতে দুজন কিশোর কিশোরী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। দুটো লাশের চেহারা ছিল ভয়ঙ্কর কুৎসিত। আর এটা দেখার পর আমার মাথাটা ঝিম মেরে উঠল। তখন আমি আর নিজেকে সামলাতে পারলাম না। প্রচন্ড ভয় পেয়ে আমি ফ্লোরে পড়ে গেলাম। এরপর আর কিছুই মনে নেই। রহমত আলী মনোযোগ দিয়ে তার ছেলে আহমদ আলীর কথা শুনল। সে তার ছেলের মুখে এমন ভয়ঙ্কর কাহিনী শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। তবে সেটা তার সন্তান ও পরিবার কাউকে বুঝতে দিল না। রহমত আলী তখন পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলল, চলো সবাই ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। কালকে সকালে উঠে বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবা যাবে। এ কথা বলে ঘরের সকল আলো জ্বালিয়েই তারা শুয়ে পড়ল এবং তারা গভীর নিদ্রায় ঢলে পড়ল। ফজরের আজানের ডাক শুনে ঘুম ভাঙল রহমত আলীর। রহমত আলী ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেল মসজিদে। মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে তার প্রতিবেশী দিনমজুর মানিকের বাড়িতে গেল। মানিকের বাড়িতে গিয়ে মানিককে জাগ্রত অবস্থায় পেলেন তিনি। রহমত আলীর বয়স 50-এর ওপরে হলেও মানিক মিয়ার বয়স প্রায় 70-এর কাছাকাছি। মানিক মিয়া কর্মঠ ও পরিশ্রমী বলে এখনো জোয়ানি আছে। রহমত আলী মানিক মিয়াকে জিজ্ঞাসা করল, মানিক ভাই, তোমার কাছে একটা জরুরি তথ্য জানার জন্য আসছি। তুমি যদি সত্যি কথা বলো আমার খুব উপকার হবে। তুমি জানো তো আমি বাড়ি কিনেছি 4-5 বছর হবে, কিন্তু বাড়িটা কেনার সময় তুমি আমাকে বারবার বারণ করছিলে যেন আমি ওই বাড়িটা না কিনি। তুমি বলবে যে কেন আমাকে তখন মানা করেছিলে? এ কথা শোনার পর মানিক মিয়া বলল, শোনো রহমত, তুমি খুব ভালো মানুষ। মানুষের পয়সা হইলেই মানুষের অহংকার বাইরে যায়, কিন্তু তোমার মাঝে আমি কোনোদিন অহংকার দেখি নাই। তাই তোমার কাছে আর কোনো কথা আমি লুকাইমু না। শোনো তাইলে, কেন আমি তোমারে ওই বাড়িটি কিনতে নিষেধ করছিলাম শোনো। এ কথা বলার পর মানিক মিয়া বলা শুরু করল, হরিদাস পাল মানুষ হিসেবে ভালো আছিল। সে আছিল হিন্দু জমিদারের নাতির ঘরের পুতি। তাই বংশগতভাবেই সে আভিজাত্য ও সম্মান নিয়ে চলাফেরা করত। সে অপমান ও লজ্জাজনক বিষয়গুলারে খুব গুরুত্ব দিয়ে দেখত। তার সম্মান হানি হইব সে এমন কোনো কাজ কখনোই করত না। সে খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক আছিল। সেই হরিদাসের একটা মাত্র সন্তান আছিল।
তার নাম আছিল রতন পাল। সে তার সন্তানরে খুবই ভালোবাসতো। আবার সন্তান কোনো ভুল করলে তখন চরম শাসনও করত। একদিন হরিদাসের পোলা রতন তার বাবা মারে না জানাইয়া পূজা নামের এক মাইয়ারে ভাগায় আইনা বিয়া কইরা ফালায়। কিন্তু রতনের বাবা হরিদাস পাল সেটা মাইনা নিবার পারে নাই। তাই তিনি তার পোলারে জোর কইরা ঘরে বন্দি কইরা রাখে এবং পূজা মাইয়াডারে প্রচন্ডভাবে প্রহার করে। এবং অনেক নির্যাতন কইরা বাড়ি থেকে তাড়াইয়া দেয়। তখন পূজা মাইয়াডা সেই অপমান ও নির্যাতন সহ্য করতে না পাইরা পাশের আম বাগানের একটা শক্ত ডাইলে দড়ি বাইধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর পূজার আত্মহত্যার কথা শুইনা রতনও ঘরের দরজা ভাঙ্গা বাইরে বাইর হইয়া আসে এবং সেও সেই আম বাগানের ওই একই গাছের একই ডালের গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করে। দুইটা আত্মহত্যার ঘটনা ঘটে একই দিনে, সন্ধ্যাবেলা ও রাইতে। ফলে এই ঘটনা গ্রামে জানাজানি হওয়ার আগেই নিশিরাইতের আন্ধারে শ্মশানে নিয়ে হরিদাস তার পুত্র রতন আর পূজার লাশের সৎকার কইরা ফালায়। আর সকালে উঠা সে পাড়ার সবাইরে জানাইয়া দেয় তার পোলা রতন এক অজানা রোগে মারা গেছে। আর সেই রোগ জানি সারা গ্রামে ছড়াইয়া না পড়তে পারে, তাই রাতের আধারেই তার পোলার সৎকার কাজ হইয়া গেছে। তবে এই কথা গ্রামের সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি নাই, কারণ কিছু বিষয় আমার চোখের সামনে ধরা পড়ছিল। পরে হরিদাস আমার কাছে হাত জোর কইরা কইছিল আমি যেন আসল ঘটনা কাউরে না কই। আমি তার কথা রাখছিলাম। পরে আমি তার গোপন কথা রাখায় সে আমারে তার 1 বিঘা জমিও লেখা দিছিল, যেইটা এখন আমি চাষবাস কইরা খাই। ওই জমিটা হরিদাস আমারে সাপ কবলা কইরা দিছিল। এই ঘটনার কয়েকদিন পরেই হরিদাসের স্ত্রী পুত্র শোক সইতে না পাইরা হার্ট অ্যাটাক কইরা মারা যায়। হরিদাস তখন খুব একা হইয়া যায় এবং মানসিকভাবেও ভাইঙা পড়ে। এরপরেই হরিদাসের ওই বাড়িতে এবং তার আশেপাশের জায়গায় ঘটতে থাকে অদ্ভুত সকল ঘটনা। ওই সব অদ্ভুত ঘটনার পর হরিদাসের বাড়ির ওই আম বাগানের পাশ দিয়া কেউ আর রাইতের বেলায় যাতায়াত করতে যাইতে চাইতো না, কারণ অনেক অনেক পথচারীরা মাঝে মাঝে আম বাগানের একটা গাছের ডাইলে 2টা ঝুলন্ত লাশের ছায়া দেখতে পাইতো। তাই এই ঘটনা সারা গ্রামে ছড়াইয়া পড়লে সবাই ভয়ে ওই বাড়ির আশপাশে এড়াইয়া চলতো। এমন অবস্থায় তখন হরিদাসও আরো মানসিকভাবে ভাঙা পড়ল এবং অর্ধ পাগল হইয়া গেল। এরপর সে বাড়ি সহ আম বাগানও তোমার কাছে বিক্রি করার লাইগা তোড়জোড় শুরু করলো। পরে তুমি যখন আইলা এই বাড়ি কেনার লাইগা, তখন আমি তোমারে বারবার আকার ইঙ্গিতে নিষেধ করছিলাম বাড়িটা না কেনার লাইগা, কিন্তু তুমি তো আমার কথা শুনলা না। হরিদাস মূলত এই ভৌতিক ঘটনা ধামাচাপা দিবার লাইগাই তোমার কাছে বাড়িটা বিক্রি কইরা ও নিরুদ্দেশ হইয়া গেছে। আমার তখনই ধারণা হইছিল সে আর কোনোদিন এই গ্রামে ফিরব না। এরপর তো আজ কত বছর পার হইয়া গেল, এই গ্রামে হরিদাসের ছায়াও মেলেনি।
এই বলে মানিক মিয়া তার কথা বলা শেষ করলেন।